সততার প্রতীক, বাংলার গর্ব মমতা। বাংলা নিজের মেয়েকেই চায়, খেলা হবে কিংবা দিল্লি যাবে হাওয়াই চটি। গত এক যুগ ধরে বাংলার রাজনীতিতে এই শব্দবন্ধগুলো এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে যাদের এখনও ভোটাধিকার হয়নি সেই সমস্ত বাচ্চারাও জানতো, এমনকি যিনি হয়তো শেষবার জীবনে বুথমুখী হচ্ছেন ভোট দেওয়ার জন্য তিনিও জানতেন। কিন্তু কী এমন হলো এবারে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ ইভিএম বাক্সে সাফল্য আনতে পারল না? এটা কি দল হিসেবে তৃণমূলের ব্যর্থতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা, নাকি আইপ্যাকের ব্যর্থতা? আজ সেই ন্যারেটিভ নিয়েই কাটাছিঁড়া হবে আমাদের এই অনুষ্ঠানে। আপনারা দেখছেন খবরের ডান দিক, আর আপনাদের সঙ্গে আমি প্রদীপ্ত। তৃণমূলের এই যে নির্বাচনী ন্যারেটিভ সেট করার প্যাটার্নটা, সেটা কিন্তু খুব চমৎকার একটা গবেষণার বিষয়। 2011 ক্ষমতায় আসার সময় তৃণমূল যে ন্যারেটিভে ভর করে এসেছিল সেটা কিন্তু শুধু তৃণমূল সেট করেনি। তৃণমূলের সঙ্গে যে বিপুল সংখ্যক বুদ্ধিজীবী মহল এবং তার পাশাপাশি একটা বিস্তীর্ণ অংশের সমাজের বিভিন্ন পেশা থেকে এসে যাওয়া মানুষজন, তারা সবাই এক ছাতার তলায় এসেছিলেন তৃণমূলের জন্য একটা ডাক নিয়ে। সেই ডাকটা ছিল পরিবর্তন। সেখানে গায়করা ছিলেন, ডাক্তাররা ছিলেন, নাট্যকার ছিলেন, কবি ছিলেন, সাংবাদিক ছিলেন, কে নেই? কিন্তু তারপর এই 2011 থেকে 2019 পর্যন্ত সময়ে তৃণমূলকে সেইভাবে আলাদা করে পার্টিকুলার কোনো ন্যারেটিভ ভেবে এগোতে হয়নি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইমেজটার উপর ব্যাংক করে তৃণমূল একের পর এক নির্বাচন পেরিয়েছে, সেটা কখনো বিধানসভা, কখনো পঞ্চায়েত, তাতে পুরোটাই একটা অদ্ভুত শব্দবন্ধ বা একটা অদ্ভুত ফ্রেজ জন্ম দিয়েছিল তৃণমূল দল সম্পর্কে। অনেকে ব্যঙ্গ করেও বলেন অবশ্য এখনও সেটা, যে এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কেন তারা এটা বলার সুযোগ পান? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কটা ইকুয়েশানে নিজে দাঁড়িয়ে বারবার বলেছেন 294টা কেন্দ্রে বা যখন যতগুলো কেন্দ্রে ভোট হয়েছে সব জায়গায় তিনিই প্রার্থী। অর্থাৎ ভোটার যাবেন বুথে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা চিন্তা করবেন এবং অবশ্যই তিনি তৃণমূলকে ভোট দেবেন। এটাই ছিল ব্র্যান্ড মমতার ইমেজ। পরিবর্তনটা হলো 2019 ভোটের পর। 2019 লোকসভা ভোটে প্রথম আমরা দেখলাম বিজেপি একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বিজেপি সেবার তৃণমূলের সঙ্গে একেবারে শেয়ানে শেয়ানে টক্কর দিয়ে 18টা লোকসভা সিট পশ্চিমবঙ্গ থেকে জিতল। এবং সেই সিটগুলো জেতার পর হঠাৎ করে একটা পালাবদলের ইঙ্গিত পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে চারপাশে দানা বাঁধতে শুরু করলো। অনেকেই বলতে শুরু করলেন, বিশ্বাস করতে শুরু করলেন যে লোকসভা ভোটের এই সাফল্যকে পুঁজি করে বিজেপি হয়তো 2021 বিধানসভাতেই পালাবদল ঘটিয়ে দেবে। আর ঠিক এই সময় তৃণমূল দলে একটা অদ্ভুত পরিবর্তন হলো। এটা একটা বলতে পারেন মার্কেটিং স্টাইল বা খানিকটা একটা অন্য ধরনের এক্সপেরিমেন্টও। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন আইপ্যাককে, প্রশান্ত কিশোরের আইপ্যাক, ভোট কুশলী সংস্থা। তারা শুধুমাত্র যে তৃণমূলের সঙ্গে কাজ করেছে এমন নয়, তারা অতীতে বিজেপির সঙ্গে কাজ করেছে, আপের সঙ্গে কাজ করেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে তারা কাজ করেছে। কিন্তু তৃণমূলের সঙ্গে আইপ্যাকের এই যোগাযোগটা নিছক ক্লায়েন্ট এবং ডেলিভারেবলসের বাইরে একটা অন্য কিছু জায়গায় গিয়ে দাঁড়ালো। কেন দাঁড়ালো বলছি এই কথাটা? কারণ আইপ্যাক প্রথম বেশ কিছু স্লোগান আনলো, বেশ কিছু প্রকল্প আনলো, যার মধ্যে আমরা দেখেছি যে দুয়ারে সরকার কিংবা দিদিকে বলো, অর্থাৎ মানুষজন তাদের সমস্ত সমস্যার কথা একটা হটলাইনের মতো একটা নাম্বারে ফোন করলে সরাসরি জানাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে সরকারের তরফ থেকে। সব ফোনগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরতেন না ডেফিনেটলি, কিন্তু তা সত্ত্বেও ব্যাপক সাড়া পেয়েছিল এই এই এফর্টগুলো। এই মার্কেটিং গিমিক বলি বা মার্কেটিং একটা অন্য ধরনের এক্সপেরিমেন্ট বলি, এগুলো কিন্তু সাড়া ফেলেছিল। তারপর আমরা শুনলাম পাড়ায় সমাধান, তারপরে বিভিন্ন রকম নাম, এবং ইলেকশন কেন্দ্রিক একটা নির্বাচন কেন্দ্রিক সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের এই ধরনের ছড়া, গান বা কোনো পার্টিকুলার কয়েনেজের মাধ্যমে বাঙালির আবেগকে, ইমোশনকে উস্কে দেওয়ার চেষ্টা। একটা
নির্বাচন যেখানে হয়তো দিল্লি থেকে বিজেপির প্রচুর সংখ্যক তাবড় তাবড় নেতা মন্ত্রীরা তারা আসছেন প্রচার করতে তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে দেবাংশু ভট্টাচার্য তিনি গান লিখছেন খেলা হবে, খেলা হবে, এবং সেই খেলা হবে গানে একটা আশ্চর্য উন্মাদনা তৈরি হচ্ছে তৃণমূল সমর্থকদের মধ্যে, কর্মীদের মধ্যে, একেবারে দলের নিচু তলায়। পরবর্তীকালে আমরা দেখেছি সেই খেলা হবের একটা অন্য চেহারা। নির্বাচন মিটে গেছে, নির্বাচনী ভেলা তৃণমূল পেরিয়েছে, এবং যখন পোস্টপোল ভায়োলেন্স হয়েছে রাজ্য জুড়ে, তখন সেই খেলা হবে গানেরই একটা অন্য ব্যবহার হয়েছে। ডিজের তালে খেলা হবে বেজেছে, এবং সেই গানেরই কিছু পার্টিকুলার লাইন, টিক 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 খেলা হবে, একদম টিক 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 খেলাই হয়েছে, গ্রামে গঞ্জে টিক 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 খেলা হয়েছে, রক্তে ভেসেছে বাংলা, এরকম অভিযোগ ভুরি ভুরি প্রচুর আমরা দেখেছি। তার পাশাপাশি আবার একটা অন্য স্লোগানের দিকে তাকান, দিল্লি যাবে হাওয়াই চটি। এইরকম একটা ক্যাম্পেইন চালিয়ে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুঁজি করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই, অর্থাৎ এবার আমরা কলকাতা বা বাংলার টার্ফ জিতে গেছি, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সর্বভারতীয় রাজনীতির দিকে, অর্থাৎ নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্র্যান্ড হিসেবে ইন্ডি জোটে অন্য তার সমস্ত সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর থেকে একটু এগিয়ে রাখার জন্য, একটু এজ দেওয়ার জন্য এইরকম একটা লাইন বলা। হয়তো পুরোদমে সেটা সফল হয়নি, কিন্তু বাংলা থেকে তৃণমূল কংগ্রেস লোকসভায় তাদের আসন বাড়াতে পেরেছিল। বিজেপির বেশ কয়েকটা আসন এক ধাক্কায় কমে গিয়েছিল, 18 থেকে বিজেপি নেমে এসেছিল 12-তে। এর পাশাপাশি আবার একটা অন্য স্লোগানের দিকে তাকান, কখনো আমরা এই রকম স্লোগানও আইপ্যাকের থেকে তৃণমূলের জন্য পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পেয়েছি, যে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে ওই বাংলা যে কয়েনেজটা, সেইটাকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলা নিজের মেয়েকেই চায়, একটা অসাধারণ ক্যাম্পেন। ভাবার চেষ্টা করুন, যখন 2019 থেকে 2021-এর সময়ে সমস্ত সেফোলজিস্টরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা, প্রাক্তন রাজনীতিবিদরা এবং সারা ভারতবর্ষের মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটাই আলোচনা, যে এবার কি তাহলে বিজেপি 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পালাবদল ঘটিয়ে দেবে, তার কারণ 2019-এ তারা যে সাফল্য পেয়েছে, মোমেন্টাম তাদের সঙ্গে আছে। ঠিক এই সময় প্রশান্ত কিশোর আইপ্যাকের মাধ্যমে একটা শব্দবন্ধ আনলেন, বাংলা নিজের মেয়েকেই চায়, এবং তার পাশাপাশি দেবাংশু ভট্টাচার্য এবং তৃণমূলের যারা অন্যান্য মুখপত্ররা, যারা বিভিন্ন ক্ষেত্রে এই প্রজেকশনটার দায়িত্বে ছিলেন, এই মার্কেটিংটার দায়িত্বে ছিলেন, তারা বলার চেষ্টা করলেন যে দেখুন, দিল্লি থেকে, বিভিন্ন রাজ্য থেকে সমস্ত নেতা মন্ত্রীরা সবাই ছুটে আসছেন এক দিদির সঙ্গে লড়াই করতে, আর দিদি একা কুম্ভের মতো লড়ে যাচ্ছেন। বাঙালির কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছিল সেই সময়ের এই মার্কেটিংটা। হ্যাঁ, আজকে এটাকে মার্কেটিং বলতে কোনো দ্বিধা নেই। বাংলা নিজের মেয়েকেই চায় ভর করে বাংলার একটা আবেগকে, বাংলার মহিলা ভোটারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগকে বিক্রি করতে সক্ষম হয়েছিল আইপ্যাক, সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। বাংলার ভোটাররা, সংখ্যালঘু ভোটাররা, বাংলার বিস্তীর্ণ অংশের বৃহত্তর ক্ষেত্রে বাংলার ভোটাররা, তারা কিন্তু এই ক্যাম্পেনে সাড়া দিয়েছিলেন। কিন্তু এবার কি হলো? এবার তো সেই ঘটনা ঘটল না। তাহলে এবার তৃণমূলের এবারের ক্যাম্পেইনটার দিকে একটু তাকানো যাক। আমরা 2011 আলোচনা করলাম, 2016 থেকে 2021-এর ফেজ, 19 থেকে 21 সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। কি হলো 21-এর পর? কোনো কোনো ক্ষেত্রে জানেন তো, একটা জঙ্গলে একটা কথা খুব প্রচলিত আছে, বাঘ একবার রক্তের স্বাদ পেলে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমার ধারণা আইপ্যাকের ক্ষেত্রেও তাই হয়েছিল। আজকে যখন নির্বাচন পেরিয়ে গেছি আমরা, নির্বাচন নিয়ে সমস্ত বিভিন্ন ধরনের কাটাছেঁড়া চলছে, বলা যায় না যে একটা ম্যাচ হয়ে যাওয়ার পর যেমন আমরা পোস্ট ম্যাচ অ্যানালিসিস করি, রিপোর্ট লিখি, ঠিক সেইভাবে আজকে মনে হচ্ছে কোনো একটা জায়গায় বোধহয় একটু ওভারকুক করা হয়ে গেছে। এবারে তৃণমূলের ইলেকশন ক্যাম্পেইনটার দিকে আসুন। আপনার পাড়ায়, আমার পাড়ায়, শহরে, গ্রামে, ছোট শহরে, মফস্বলে, সব জায়গায় আমরা কি দেখেছি? নির্বাচন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে, মাস বা 1.5 মাস আগে থেকে, যখন এসআইআর হবে এই ধরনের কোনো ঘটনা আমরা জানতে পাচ্ছি যে প্রথমবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামক কিছু একটা পশ্চিমবঙ্গে হবে, তার আগে থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু
তাদের ইলেকশন ক্যাম্পেন শুরু করে দিয়েছিল। বলতে কোনো দ্বিধা নেই, সেই মুহূর্তে বিজেপি কিন্তু ধারে কাছেও ছিল না। আমি জানি না বিজেপির কোনো, যে গানটা আমরা এবারে এখন সবাইকার মুখে মুখে ছড়িয়ে গেছে এবারের ইলেকশনকে কেন্দ্র করে, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আমি জানি না সেই লিরিক্সটাও ততক্ষণে লেখা হয়েছিল কি না, বা হয়তো যিনি লিরিসিস্ট তিনি হয়তো ভাবছিলেন তখন। এই ভাবনার স্তরে থাকতে থাকতে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্যাম্পেন শুরু করে দিয়েছিল। আপনার আমার পাড়ায় অটো বা টোটোয় আমরা দেখছিলাম উন্নয়নের পাঁচালি গাওয়া হচ্ছে ইমন চক্রবর্তীর গলায়। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার গত 5 বছরে কি কি করেছে, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100রও বেশি প্রকল্প তারা চালু করেছে তাদের আমলে, তাদের হাত দিয়ে কি কি ওয়েলফেয়ার স্কিম পশ্চিমবাংলার মানুষজন, মহিলারা পাচ্ছেন, সংখ্যালঘুরা পাচ্ছেন, কম বয়সীরা পাচ্ছেন, সব কিছু নিয়ে উন্নয়নের পাঁচালি। ভালো কথা, যে কোনো রাজনৈতিক দল যখন কোনো নির্বাচনে যায় তাদের ক্যাম্পেন করার তো রাইট আছেই, তারা তো ক্যাম্পেন করবেই, সেটা তো তাদের একটা মার্কেটিংয়ের পার্ট। কিন্তু আমরা আশ্চর্যভাবে কিছু অন্য ছবি এবার দেখতে শুরু করলাম। সেই গাড়ি, অর্থাৎ যে গাড়ি করে ঘুরে ঘুরে উন্নয়নের পাঁচালি পড়া হচ্ছিল, ওই যে অনুব্রত মণ্ডল বলেছিলেন না যে উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন এবার শুধু রাস্তায় দাঁড়িয়ে নেই, উন্নয়ন একই রাস্তায় বারবার ঘুরপাক খাচ্ছিল। ভাবার চেষ্টা করুন, উন্নয়নের পাঁচালির গান আপনি চান বা না চান সকাল 10টায় শুনছেন, বেলা 12টায় শুনছেন, দুপুর 2টোয় শুনছেন। এটা কি কোথাও গিয়ে কোনো আত্মবিশ্বাসের অভাব ছিল, কনফিডেন্সের অভাব ছিল? মানে আমি যে কথাটা আপনাকে একবার বলছি, যদি আমার নিজের মধ্যে সেই কনভিকশনটা থাকে, সেই কনফিডেন্সটা থাকে, যে আত্মবিশ্বাসটা থাকে যে আমি যেটা বলছি সেটা আপনি শুনবেন, তাহলে সেই কথাটা আমাকে বারবার নিশ্চয়ই রিপিট করতে হবে না। কিন্তু এক্ষেত্রে হচ্ছিল এক উন্নয়নের পাঁচালি, একই পাড়ায়, একই শহরে, একই গলিতে বারবার শোনানো হচ্ছিল প্রত্যেক দিন, কোনো কোনো ক্ষেত্রে দিনেও 3 থেকে 4 বার করে। কেন? কোথাও গিয়ে কি কনফিডেন্সটা একটু নড়ে যাচ্ছিল, একটু কেঁপে যাচ্ছিল? চলে আসুন এর পরের পার্টটাতে। ইলেকশন ক্যাম্পেনের এর পরের পার্টটাতে তৃণমূল তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলল। তারা সম্পূর্ণভাবে তাদের ফোকাসটাকে নিয়ে চলে গেল এসআইআরের ওপর। অর্থাৎ এসআইআর হওয়ার ফলে একটা বিরাট বড় অন্যায় হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এত বড় অন্যায় কোনোদিন কোনো নির্বাচনে হয়নি, যদিও তার আগে, তার মাত্র কয়েক দিন আগে বিহারে একটা নির্বাচন হয়ে গেছে এবং সেখানেও কিন্তু এসআইআর হয়েছে, সেখানেও বিরোধীরা অভিযোগ তুলেছেন। কিন্তু তৃণমূল তাদের পুরো নির্বাচনী ক্যাম্পেনটায় এবার পাখির চোখ করে ফেললো এসআইআরকে। সমস্ত আলোচনা এসআইআরকে। তৃণমূলের ব্লক স্তরের যিনি নেতা, যিনি প্রথমবার কোনো নির্বাচন করবেন, তার মুখেও এসআইআর, পার্টির সুপ্রিমোর মুখেও এসআইআর। এসআইআরের ফলে মানুষের নাম বাদ চলে যাচ্ছে। এসআইআর ফলের ভারতবর্ষের প্রচুর কোটি কোটি মানুষকে নাকি বেনাগরিক করে দেওয়া হচ্ছে, তারা কেউ ভারতে থাকতে পারবেন না, এনআরসি করে তাদের সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের কারুর আর দেশের নাগরিকত্ব স্থিতিশীল নয়, এমনকি তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নাকি এরপর সব কিছু, ওই যে যেরকম ছিল না আমাদের সব কিছু লিঙ্ক করা, সেগুলো নাকি সব কিছু আনলিঙ্কড হয়ে যাবে, তাদের নাকি একদম বুলডোজারে করে তুলে দেশের সীমান্তের বাইরে ফেলে দেওয়া হবে। তাদের আর কোনো গ্যাস থাকবে না, তাদের কোনো রেশন কার্ড থাকবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর কোনো টাকা থাকবে না, তাদের সব কিছু প্রায় নিঃস্ব করে দেওয়া হবে। এই ক্যাম্পেইনটা তৃণমূল এসআইআরের মাধ্যমে শুরু করলো। ব্যাকফায়ার করলো কি এই ক্যাম্পেইনটা? নির্বাচনের ফলাফল বেরোবার পর আমরা দেখলাম সম্ভবত ব্যাকফায়ার করলো। হ্যাঁ, 27 লাখ মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এখনও তাদের ভাগ্য ঝুলে রয়েছে এসআইআরের পর। কিন্তু তাছাড়া টোটাল যে 91 লক্ষ মানুষের কথা এসআইআরে অ্যাফেক্টেড হিসেবে, ক্ষতিগ্রস্ত হিসেবে তুলে ধরা হলো, তাদের মধ্যে কিন্তু বিস্তীর্ণ সংখ্যক মানুষ ছিলেন যারা কেউ আগেই মারা গেছেন, কেউ পশ্চিমবঙ্গে থাকেনই না, কেউ যে কেন্দ্রে এই মুহূর্তে ভোট দেন সেই কেন্দ্রেও তার নাম আছে, আবার অন্য কোনো কেন্দ্রে বা একাধিক কেন্দ্রে তাদের নাম আছে। কেউ ডুপ্লিকেট, অর্থাৎ একই তালিকায় 2বার বা 3বার তাদের নাম আছে। আমার স্ত্রীর এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, সে পুরুলিয়ার, মানে জন্মসূত্রে, কিন্তু কলকাতার ভোটার ছিল, এবং আশ্চর্যজনকভাবে যেখানে সে ভোট দিত এবারের নির্বাচনের ঠিক আগের নির্বাচন পর্যন্ত, যে কেন্দ্রে সে ভোট দিয়েছে সেখানে তার নামে 2টো এন্ট্রি, একটা এন্ট্রিতে তার ছবি দেওয়া আছে আর একটা এন্ট্রিতে ছবি দেওয়া নেই। এই ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি। ফলে এসআইআর হয়ে সমস্ত যে বৈধ নাগরিকেরই নাম বাদ গেছে, এই প্রচারটা, এটা বোধহয় তৃণমূলের ক্ষেত্রে খানিকটা ব্যাকফায়ার করেছে, বলতে কোনো দ্বিধা নেই।
কারণ এসআইআরটা যে জরুরি ছিল, বাংলার অধিকাংশ মানুষ এবং ভারতবর্ষের অধিকাংশ মানুষ বোধহয় এই বিষয়টায় সবাই একই পয়েন্টে পৌঁছেছিলেন। প্রত্যেকেরই এই বিষয়ে একটা নিশ্চিত রায় ছিল, নিশ্চিত একটা ভার্ডিক্ট ছিল, এবং সেটা ছিল নির্বাচনের প্রক্রিয়াটা ভেজাল মুক্ত হওয়া উচিত। ভোটার তালিকাটার শুদ্ধিকরণ অবশ্যই প্রয়োজন, কারণ সেই শুদ্ধিকরণটা না হলে বেলা 11টার সময় কখন লেসলি ক্লডিয়াস ড্রিবল করতে করতে ভোট কেন্দ্রে ঢুকে পড়বেন এবং তার পারলৌকিক আত্মা এসে ইভিএমে বাটন পুশ করে দিয়ে চলে যাবেন, কিংবা দ্বিজেন মুখোপাধ্যায় কখন 1:30টার সময় তার বাড়ির লোকজনকে না জানিয়ে ভোটটা দিয়ে চলে যাবেন, সেটা কেউ জানতে পারতো না। এসআইআর হওয়ার ফলে আমরা এগুলো জানতে পেরেছি। এসআইআর হওয়ার ফলে আমরা জানতে পেরেছি যে কেষ্টপুর খালের ধারে কাকে 2.5 দিনের নোটিশে রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিতেন স্থানীয় এলাকার সমস্ত নেতা বা কচি নেতা, মেজ নেতা, সেজ নেতা তারা, এবং তারপর সেই কার্ডের ওপর ভিত্তি করে তারা আধার কার্ডও জোগাড় করে ফেলত। ভাবতে পারছেন, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের জন্য ভারতবর্ষের নাগরিকদের অন্যতম ভিত্তি ছিল যে আধার, সেই আধার পশ্চিমবঙ্গে মাত্র কয়েকটা টাকা দিলে আর কয়েক ঘন্টা বা কটা দিন অপেক্ষা করলে আপনার হাতে পৌঁছে যেত। আপনি জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের নাগরিক হন বা নাই হন, আমরা বলছি না, একেবারে সরাসরি বর্ডার পেরিয়ে আবার নিজের দেশে ফেরত যাওয়ার আগে কোনো বাংলাদেশি নাগরিক বা কোনো রোহিঙ্গা সেটা স্বীকার করেছেন, ক্যামেরার সামনে স্বীকার করেছেন, এগুলো ডকুমেন্টেড এভিডেন্স। তারপরেও তৃণমূল কংগ্রেস এসআইআরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ইলেকশন ক্যাম্পেনের অন্যতম অস্ত্র হিসেবে বেছে নিল। আত্মঘাতী সিদ্ধান্ত? মেবি হতে পারে, আলোচনা তো আমরা আজকে সেটা নিয়েই করছি। এরপর আমরা যেটা দেখলাম সেটা আরও ইন্টারেস্টিং। আজকে যখন আলোচনা করছি সত্যি ভাবতে গিয়ে মনে হচ্ছে যে ওই ফুটবল খেলায় যেরকম হতো না, যে একজন কোচ ভুল করেন বা একজন প্লেয়ার ভুল করেন, তার জন্যই বিপক্ষ দল দ্বিতীয়ার্ধে একটা বেনিফিট পেয়ে যায়, একটা অ্যাডভান্টেজ নিয়ে ফেলে। ওই যে একবার সাফল্য তৃণমূলের এসছিল, ওই যে বললাম পায়ে ব্যান্ডেজ জড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ার করে এক একখানা জায়গায় নির্বাচনী সভা করে বেড়াচ্ছেন, আর সেখানে মহিলারা, সংখ্যালঘুরা, সেখানকার আম ভোটাররা তারা অত্যন্ত গর্জন করছেন কনফিডেন্সে যে দিদি একাই লড়ে যাচ্ছে, বাংলা নিজের মেয়েকে চায়। সেই হাইপারবোলা এবার আর কাজ করলো না। কারণ শেফরা যারা ভালো রাঁধুনি তারা একটা কথা বলেন জানেন তো, আপনি যখন রান্না করবেন না, তাতে নুন, হলুদ, গোলমরিচ, কাঁচা লঙ্কা, গরম মশলা সেগুলো পরিমাণ মতো দিতে হয়। কোনোটা যদি আপনি বেশি দিয়ে ফেলেন বা মনে করেন যে এইটা আগের বার দিয়ে আমরা এটা ভালো রান্নাটা হয়েছিল, স্বাদটা ভালো হয়েছিল, সবাই খুব বাবা করেছিল, এবারে তাহলে পুরো প্যাকেটটা দিয়ে দিই, তখন কিন্তু গন্ডগোল হয়ে যায় রান্নাটা। তখন অনেক সময় রান্নাটা আর মানুষ মুখে তুলতে পারে না। এবারে বোধহয় তৃণমূলের ক্ষেত্রে খানিকটা তাই হলো। কারণ ওই যে বললাম রক্তের স্বাদ পাওয়া বাঘের অবস্থা, বাংলা নিজের মেয়েকে চায় এই ক্যাম্পেন সফল হওয়ার সুবাদে তৃণমূল এবার যেটা শুরু করলো সেটা হচ্ছে বাংলা বাঙালি অস্মিতার ক্যাম্পেন। অর্থাৎ তৃণমূল ঠিক করে দিচ্ছে আপনি কতটা বাঙালি, আপনি পারফেক্টলি বাঙালি কিনা, বা আপনি আদৌ বাঙালি কিনা ভাবার চেষ্টা করুন। খুব অসাধারণ একটা বিষয় আজকে যখন আমরা আলোচনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় রীতিমতো সভা মঞ্চ বানিয়ে এসআইআর নিয়ে তোপ দাগছেন কেন্দ্রের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং সবথেকে ইন্টারেস্টিং তার এবারের নির্বাচনী আক্রমণে প্রতিদ্বন্দ্বী হিসেবে যতটা না বিজেপি ছিল, তার থেকে বেশি ছিল জ্ঞানেশ কুমার, তার থেকে বেশি ছিল নির্বাচন কমিশন। কখনো তিনি মুখ্য নির্বাচনী কমিশনারকে ভ্যানিশ কুমার বলছেন। আর রাজনৈতিক প্রতিপক্ষদের তো আক্রমণ করছেনই, কখনো তাদের ভিন রাজ্যের বা অ্যাজ ইফ তারা যেন অন্য দেশের বাসিন্দা, তারা যেন এই ডোমেনেরই অংশ নন, সেইভাবে তাদের দাগিয়ে দিচ্ছেন। তাদের সঙ্গে বাংলার সংস্কৃতির কোনো যোগাযোগ নেই, বাংলার মনীষীদের ওপর একচ্ছত্র ব্র্যান্ড কপিরাইট শুধুমাত্র তৃণমূল দলের রয়েছে, শুধুমাত্র
তার শাখা সংগঠনগুলোর রয়েছে, যেমন বাংলা পক্ষ বা এই ধরনের সংগঠনগুলো, তারাও এই ক্যাম্পেনগুলোতে নেমে পড়েছে। তার পাশাপাশি আমরা দেখছি যে ঝুন্ড, যে বিপুল সংখ্যক ব্যান্ডওয়াগন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠিক নির্বাচনের আগে পরে বা 21শে জুলাইয়ের সভাগুলোতে জুড়ে যায়, তারাও সবাই নেমে পড়েছে। কোনো গায়ক তিনি বলছেন যে আর আমরা বাংলা গান শুনতে পারবো না তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায়, বিজেপি যদি ক্ষমতায় চলে আসে। কেউ বলছেন বাংলা সিনেমার জন্য নাকি দুর্দিন চলে আসবে, বাংলা সিনেমা বন্ধ হয়ে যাবে। কেউ বলছেন বাংলায় আর লেখাপড়া হবে না। কেউ বলছেন বাংলার ছেলেরা আর চাকরি বাকরি করতে পারবে না কোথাও। আর তার পাশাপাশি এর ওপরে আরও অ্যাগ্রেশনে যখন পৌঁছানোর প্রয়োজন হলো, তখন তৃণমূল মনে করলে এবার খাদ্যাভ্যাসে সরাসরি আক্রমণ করা যাক। অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে আপনি মাছ খেতে পারবেন না, আপনার পাতে আর কিন্তু মাটনের লাল ঝোল দেখা যাবে না। এই ধরনের হুমকি, এই ধরনের প্রচ্ছন্ন হুঁশিয়ারি সরাসরি এবার তৃণমূল দেওয়া শুরু করলো ইলেকশন ক্যাম্পেনে। উল্টো দিকে বিজেপি এগুলোকে কাউন্টার করছিল। স্বয়ং প্রধানমন্ত্রী কখনো বাঙালিদের প্রিয় ঝালমুড়ি চেখে দেখছেন, কখনো আমরা দেখেছি অনুরাগ ঠাকুরের মতো বিজেপির সর্বভারতীয় নেতাকে মাছ খেতে। প্রধানমন্ত্রী মৎস্য শিল্প নিয়ে পশ্চিমবাংলার কি কি ভবিষ্যৎ হতে পারে, কি কি সম্ভাবনা লুকিয়ে আছে সেগুলো নিয়ে কথা বলছেন। অর্থাৎ মাছ, মাংস, খাবার দাবার, রসগোল্লা, পান্তুয়া, এগুলোও মোটামুটি আস্তে আস্তে বাঙালির খাবার দাবার, এই সমস্ত কিছু নিয়েও একটা নির্বাচনী প্রচারের আঙ্গিক, একটা কলার টিউন সেট হতে শুরু করলো। খুব বিপজ্জনক জায়গা তৈরি হয়ে গেল, জানেন তো। তৃণমূল ভাবছিল যে যেহেতু বাংলা নিজের মেয়েকে চায় হিট হয়েছে, অতএব ওই আদিত্য ধুরন্ধরের মতো, মানে আমরা একের পর এক সিকুয়েল বানিয়ে যাব। আমরা কখনো বাংলার গান নিয়ে, কখনো বাংলার সংস্কৃতি নিয়ে, কখনো বাংলার খাদ্যাভ্যাস নিয়ে ভোটারদের অ্যাড্রেস করব, আর তারা প্রত্যেকবার কিচ্ছু না ভেবে তারা আবার একই সিদ্ধান্ত নেবেন, একই জায়গায় ভোট দেবেন। বোধহয় এতটা সহজ ইকুয়েশনটা নয়। কারণ তৃণমূল এবারের ক্যাম্পেনে সবথেকে বড় যে ভুলটা করে ফেলেছিল সেটা হচ্ছে প্রতিপক্ষ তাদের কোন কোন অ্যাঙ্গেলে অ্যাটাক করছে সেটাকে তারা বোধহয় অ্যাড্রেস করতে পারেনি। তৃণমূল ভেবেছিল বিজেপি তাদের যেভাবে আক্রমণ করছিল, অর্থাৎ হিন্দুর এটা কনসলিডেট করার সময় বাঙালি হিন্দুরা যদি এখনও একজোট না হতে পারেন, ঐক্যবদ্ধ না হতে পারেন, তাহলে পশ্চিম বাংলা গ্রেটার বাংলাদেশ হতে খুব বেশি দেরি লাগবে না। এই অভিঘাতটা, এই ক্যাম্পেন, এই ন্যারেটিভের অভিঘাতটা যে কতটা সুদূর প্রসারী হতে পারে, কতটা গভীর হতে পারে, তৃণমূল সেটা বুঝতে পারেনি। তৃণমূল ভেবেছিল কয়েকজন তাদের পেটোয়া চ্যানেলের এডিটার, তাদের দিয়ে শো করিয়ে, তাদের ফিট করে রাখা কিছু নকশাল, আরবান নকশাল বা অতি বাম ইকোসিস্টেমের ইউটিউব চ্যানেলকে দিয়ে এই সমস্ত বিষয়গুলোকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে খুব সহজেই নালিফাই করে দেওয়া যাবে, আর বেঁচে থাকবে শুধুমাত্র বাংলা বাঙালি অস্মিতার ন্যারেটিভ। তৃণমূলের যে ওয়ার ক্রাইটা, আমি ওটাকে ওয়ার ক্রাই বলি, যুদ্ধের মতো। কেন জানেন তো? আমরা ছোটোবেলায় জানতাম চোখে যখন লাল হয়ে যেত, আমরা ভালো দেখতে পেতাম না, তখন সেই অসুখটাকে বলা হতো জয় বাংলা। আওয়ামী লীগের মুজিবুর রহমানের সেই বিখ্যাত স্লোগান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের, জয় বাংলা। কিন্তু ইদানিং আমরা দেখছিলাম কোনো অটোওয়ালা, কোনো টোটোওয়ালা, পাড়ার কোনো চারানা ছয়ানার তৃণমূলের কোনো ক্যাডার, তারা কানের কাছে খুব অদ্ভুতভাবে একটা টোনে আপনার সামনে বলতো জয় বাংলা। এই জয়টা মানে জয় নয়, জয় মানে আমি এক্ষেত্রে আনন্দের কথা বলছি না, ভিক্টরির কথা বলছি। সেই জয়টা তাদের কাছে জয় শুধু ছিল না, জয় বাংলা ছিল। মানে একটা এমন জয় যেটা বেশ আপনাকে চমকে দেওয়ার, মানে আপনি যদি আমার সঙ্গে না থাকেন তাহলে কিন্তু জয় বাংলা করে দেবো। এই যে জয় বাংলা করে দেবো ব্যাপারটা, এটা যখন আপনার সামনে দিয়ে এই স্লোগান দিতে দিতে কোনো মিছিল যায়, তখন আপনি যদি ভোটার হন, আপনি যদি দক্ষিণপন্থী নাও হন, আপনি যদি রাষ্ট্রবাদী নাও হন, দিনের পর দিন এই স্লোগানটা শুনতে শুনতে না আপনার শরীরের দেখবেন এনজাইম ক্ষরণগুলো একটু হরমোনাল চেঞ্জ হতে শুরু করে দেবে। আপনার তখন মনে হবে যে এটা বোধহয় আর নেওয়া যাচ্ছে না, এটা অসহ্য লেভেলে পৌঁছে যাচ্ছে। সম্ভবত সেই রকমই কোনো একটা প্রতিফলন আমরা এবারে ইভিএম খোলার পর দেখতে পেলাম। হ্যাঁ, বাংলা বাঙালি অস্মিতা
তার শেষ কথা তৃণমূল বলেনি, এবং বলেনি বলেই মহুয়া মৈত্র যখন ধর্মতলার সভামঞ্চ থেকে বলছিলেন যে আপনি যদি তৃণমূল না হন তাহলে আপনি বাঙালি নন, কিংবা যখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমরা না থাকলে একটা কমিউনিটি 1 মিনিটের মধ্যে আপনাদের কি কি করতে পারে, সেই ন্যারেটিভগুলো, সেই মার্কেটিংগুলো নির্বাচনী বাজারে বাংলা বা বাঙালি কেউই ভালোভাবে নেয়নি, এবং নেয়নি বলেই প্রত্যেকের মধ্যে এবারে যখন তারা ভোট দিতে গেছেন তখন বোধহয় একটা আন্ডারটোন কাজ করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারেননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির কোনো কর্মী থেকে শুরু করে কোনো নেতা ধরতে পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরতে পারেননি, যারা ভোট অ্যানালিসিস করছিলেন সেই সমস্ত রাজনৈতিক তাত্ত্বিক বিশেষজ্ঞরা ধরতে পারেননি, সেফোলজিস্টরা আন্দাজ করতে পারেননি, এবং সম্ভবত মিডিয়াও কোনো নাগাল পায়নি। বাংলা এবং বাঙালি এই সব কিছুর ঊর্ধ্বে এটাও ভেবেছিল আমরা এখনও ভারতীয়। সেটাই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের নির্বাচনে পতনের অন্যতম কারণ হয়ে রইল। কেমন লাগলো আমাদের এই আলোচনা? যদি ভালো লাগে বা যদি আপনার এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন, লিখে জানাবেন। আমরা চেষ্টা করছি বাংলার রাজনৈতিক পালাবদল, বাংলার নির্বাচন এবং তার আগে পরে সমস্ত পরিস্থিতিগুলোকে একটু অন্য চোখে দেখার। আপনি সচরাচর কনভেনশনাল মিডিয়াতে, মেন স্ট্রিম মিডিয়াতে যে আলোচনাগুলো শোনেন তার থেকে একটু আলাদা কিছু বলার, কাগজে যেভাবে পোস্ট এডিট পড়ছেন, যেভাবে রিপোর্টিং হচ্ছে আপনার সামনে, তার থেকে অন্যভাবে একটু কিছু ভাবার। যদি মনে হয় আমাদের এই উদ্যোগটা আপনার ভালো লাগছে, একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, ফেসবুকে আমাদের এই উদ্যোগটাকে ফলো করবেন। দেখা হবে আবার এই ধরনের খুব ইন্টারেস্টিং কোনো আলোচনা নিয়ে পরের পর্বে।